সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম সবাইকে। প্রতিদিনের মতো আজকেও আমি তোমাদের সামনে হাজির হলাম। আজকে তোমাদের জন্য বিজনেস কম্বিনেশন বা ব্যবসায় সমাবেশ যে চ্যাপ্টারটা আছে সেখান থেকে অ্যাবজর্পশন, অধিগ্রহণ বা গ্রসন যে অংশটা, সেখানের সাজেশন 4টা সলভ করার আগে আমরা দেখব আজকের এই ক্লাসটি যাদের জন্য, তোমরা যারা বিবিএ 4th ইয়ার আছো, অ্যাডভান্সড অ্যাকাউন্টিং 2 সাবজেক্টে বিজনেস কম্বিনেশন চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট। আজকে সাজেশন সলভ করব, তার আগে সাজেশনের যে প্রশ্ন সেই প্রশ্নটা একটু মনোযোগ সহকারে খেয়াল করব। তারপরে এ ধরনের প্রশ্ন আসলে তোমরা কিভাবে খুব দ্রুত এবং নির্ভুলভাবে সলভ করতে পারো সেটা তোমাদের দেখাবো। খেয়াল করে স্ক্রিনে সাজেশন 4-এর যে প্রশ্ন, আমরা সেই প্রশ্নটা নিয়ে আসলাম। আমরা দেখতে পাচ্ছি এই প্রশ্নটা ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ অনার্স 4th ইয়ারে অ্যাকাউন্টিংয়ে 2020 সালে আসা একটা প্রশ্ন। The balance sheet of Bivay Limited as on 31st December 2020 was as follows. অর্থাৎ 31 ডিসেম্বর 2020 সালে বাইভ্যাই লিমিটেডের একটা ব্যালেন্স শিট নিচে দেওয়া হলো, যেখানে বাম পাশে অ্যাসেটসগুলো দেওয়া আছে, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, মেশিনারি, ইনভেন্টরি, ফার্নিচার, অ্যাকাউন্টস রিসিভেবল, ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ এট ব্যাংক, এবং ডান পাশে লাইবিলিটিসগুলো দেওয়া আছে। লাইবিলিটিসের মধ্যে অর্ডিনারি শেয়ার অফ টাকা 10 ইচ, অর্থাৎ প্রতি শেয়ার 10 টাকা দামে 5 লক্ষ টাকা, 10% ডিভেঞ্চার দেওয়া আছে 1,50,000, অ্যাকাউন্টস পেয়েবল 1,20,000, নোটস পেয়েবল 1,50,000, জেনারেল রিজার্ভ 70,000, ইনকাম স্টেটমেন্ট 1,40,000। তো সকল দায়গুলোর যোগফল 9,95,000 এবং সম্পদ 9,95,000। এরপরে কি বলছো দেখো, দ্য কোম্পানি ইজ অ্যাবজর্বড বাই তাস কোম্পানি আন্ডার দ্য ফলোইং টার্মস। অর্থাৎ উপরের যে কোম্পানিটা আছে বাইভ্যাই লিমিটেড, সেটা তাস কোম্পানি দ্বারা অধিগ্রহণ হবে বা গ্রসন হবে, তবে নিম্নলিখিত শর্ত সাপেক্ষে। শর্তগুলোর মধ্যে 1 নম্বরে বলছে অল দ্য অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটিস উইল বি টেকেন ওভার অ্যাকসেপ্ট ক্যাশ ইন হ্যান্ড অ্যান্ড ক্যাশ এট ব্যাংক ব্যালেন্স। অর্থাৎ বাইভ্যাই লিমিটেডের যে সম্পদগুলো আছে, শুধুমাত্র ক্যাশ ইন হ্যান্ড এবং ক্যাশ এট ব্যাংক ছাড়া বাকি সবগুলো সম্পদ এবং দায় তারা গ্রহণ করবে। আবার একটু খেয়াল করে কি বলছে, অল দ্য অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটিস, সকল সম্পদ এবং দায়সমূহ, উইল বি টেকেন গ্রহণ করবে, ওভার অ্যাকসেপ্ট ক্যাশ ইন হ্যান্ড অ্যান্ড ক্যাশ এট ব্যাংক ব্যালেন্স, এই ক্যাশ ইন হ্যান্ড এবং ক্যাশ এট ব্যাংক ব্যালেন্স ছাড়া। 2 নম্বরের টার্মস বা শর্তটা হলো ডিবেঞ্চার অফ বাইভ্যাই লিমিটেড আর টু বি ডিসচার্জড অ্যাট প্রিমিয়াম অফ 15% বাই দ্য ইস্যু অফ 15% ডিবেঞ্চার অ্যাট পার ইন তাস লিমিটেড। অর্থাৎ বাইভ্যাই লিমিটেডের যে ডিভেঞ্চারটা দেখতে পাচ্ছ 10% ডিভেঞ্চার 1,50,000 টাকা, এই ডিভেঞ্চারটা ডিসচার্জ করা হবে বা নিষ্পত্তি করা হবে কিভাবে, 15% প্রিমিয়ামে, মানে 15% অধিহারে একটা ডিভেঞ্চার ইস্যু করবে, যেটার পার্সেন্ট হলো 15%। অর্থাৎ তাস লিমিটেড এই ডিভেঞ্চারটা গ্রহণ করবে, 15% একটা ডিভেঞ্চার দিবে, সেটা আবার 15% অধিহারে, মানে 15% ডিভেঞ্চারের 15% প্রিমিয়াম দিয়ে। 3 নম্বর টার্মস হলো পেমেন্ট অফ টাকা 6 পার শেয়ার ইন ক্যাশ। অর্থাৎ বাইভ্যাই লিমিটেডের যতগুলো শেয়ার থাকবে সেগুলো প্রতি শেয়ারে 6 টাকা করে নগদে পরিশোধ করবে। তাহলে দেখো এখানে বাইভ্যাই লিমিটেডের কিন্তু শেয়ারের সংখ্যা নেই, বাট শেয়ারের সংখ্যাটা তোমাকে বের করতে হবে। কীভাবে বের করবা, অর্ডিনারি শেয়ার অফ টাকা 10 ইচ 5 লাখ টাকা, মানে 5 লাখ টাকা প্রতি শেয়ার 10 টাকা দামে। আমরা জানি মোট টাকাকে, অর্থাৎ শেয়ার ক্যাপিটালের যে মোট টাকা, সেটাকে যদি প্রতি শেয়ারের যে ভ্যালু বা দাম আছে সেটা দিয়ে ভাগ করি, তাহলে কতটা শেয়ার কিন্তু বেরিয়ে যাবে। তো 5 লাখকে 10 দিয়ে ভাগ করলে বোঝা যাচ্ছে এটা 50,000 শেয়ার। এখন 50,000 শেয়ার, এক শেয়ারে যদি 6 টাকা দেয়, তাহলে 50,000 শেয়ারের জন্য 6 টাকা করে হলে প্রতি শেয়ারে 3 লাখ টাকা দেবে। 4 নম্বর হলো ইস্যু অফ 1 শেয়ার অফ টাকা 10 ইন বাইভ্যাই লিমিটেড at the market value of টাকা 12 per share for every 2 shares in বাইভ্যাই লিমিটেড। এটার অর্থ হলো বাইভ্যাই লিমিটেডের প্রতি শেয়ারে 10 টাকা দামের শেয়ারগুলো আছে, এই শেয়ারগুলোকে 2টা শেয়ারের বিপরীতে তাদেরকে একটা শেয়ার ইস্যু করা হবে। তার মানে কি, অর্থাৎ বাইভ্যাই লিমিটেডের আমরা কিছুক্ষণ আগে শেয়ারের সংখ্যা কত বের করছি, 50,000। কীভাবে, 5 লাখকে 10 দিয়ে ভাগ করে। বলছে তাদেরকে একটা শেয়ার ইস্যু করা হবে, যেটা 10 টাকা দামের শেয়ারগুলো, যেটার বাজার মূল্য আবার 12 টাকা। কয়টার বিপক্ষে, এভরি 2 শেয়ার। তার মানে
দুইটার বিপক্ষে যদি একটা শেয়ার দেয় তাহলে 50,000-এর জন্য 25,000 শেয়ার দেবে এবং সেটার মার্কেট ভ্যালু হবে 12 টাকা। 5 নাম্বার বলছে লিকুইডেশন এক্সপেন্সেস অফ টাকা 2,500 আর টু বি পেইড বাই পারচেজিং কোম্পানি। লিকুইডেশন এক্সপেন্সেস বলতে অবলোপনের যে খরচ বা অবলোপন ব্যয় সেটাকে বোঝায়। অবলোপন খরচ 2,500 টাকা পারচেজিং কোম্পানি দ্বারা পরিশোধ হবে, মানে তাস কোম্পানি দ্বারা পরিশোধ হবে। শো লেজার অ্যাকাউন্ট ইন দ্য বুকস অফ বাইভা লিমিটেড। বাইভা লিমিটেড বইতে প্রয়োজনীয় যে খতিয়ান সেগুলো দাও। তো এখানে প্রয়োজনীয় খতিয়ান বললে নির্দিষ্ট করে উল্লেখ না করলে 4টা খতিয়ান দেবা। মেন হলো রিয়েলাইজেশন অ্যাকাউন্ট, 2 নাম্বার হলো শেয়ার হোল্ডার্স অ্যাকাউন্ট, 3 নাম্বার ডিভেঞ্চার হোল্ডার্স অ্যাকাউন্ট, 4 নাম্বার হলো ক্যাশ বুক অ্যাকাউন্ট। কিন্তু আমরা খতিয়ান করতে হলে জাবেদা অবশ্যই জানা থাকতে হবে, বাট এই অঙ্কে জাবেদা চাই নাই। এই অঙ্কে জাবেদা না চাইলেও অঙ্কটা বোঝার সুবিধার জন্য বা বেসিকটা আইডিয়া হওয়ার জন্য আমি তোমাদেরকে আগে জাবেদা করাই দেব। জাবেদা করার পরে তোমাদেরকে কিভাবে খতিয়ান করতে হয় সেটা দেখাবো। তবে তার আগে এখানে একটা ওয়ার্কিং করব, যেটা পারচেস কনসিডারেশন বের করার জন্য, অর্থাৎ ক্রয় প্রতিদান, মানে তাস কোম্পানি কত টাকা পরিশোধ করবে বাইভা কোম্পানিটা অ্যাবজর্ব করার জন্য, সেটা আমরা একটু বের করব। আমরা পরবর্তী পেজে ওয়ার্কিংটা একটু দেখাচ্ছি। খেয়াল করো, ক্যালকুলেশন অফ পারচেস কনসিডারেশন নেট পেমেন্ট মেথড, অর্থাৎ ক্রয় প্রতিদান নির্ণয় করব। 1 নাম্বার দিয়ে টু শেয়ার হোল্ডার্স। এখানে শেয়ার হোল্ডারকেও পে করার ব্যাপার আছে, আবার ডিভেঞ্চার হোল্ডারদেরকেও পে করার শর্ত আছে। সেজন্য প্রথমে 1 নাম্বার দিয়ে টু শেয়ার হোল্ডার্স, শেয়ার হোল্ডারদেরকে দিবে ক্যাশ টাকা হিসেবে প্রতি শেয়ারে 6 টাকা করে। আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম, দেখো এই জায়গায় বলা আছে 3 নাম্বারে টার্মসের মধ্যে পেমেন্ট অফ টাকা 6 পার শেয়ার ইন ক্যাশ, প্রতি শেয়ারে 6 টাকা। তাহলে আমাদের এখানে 5 লাখ টাকা, 5 লাখ টাকাকে যদি 10 দিয়ে ভাগ করো 50,000 শেয়ার হবে। ঠিক আছে, শেয়ারের সংখ্যা না থাকলে কীভাবে বের করে বলছি, মোট শেয়ার ক্যাপিটাল যেটা থাকবে সেই অর্ডিনারি শেয়ার ক্যাপিটালের টাকাকে প্রতি শেয়ারের দাম দিয়ে ভাগ করলে শেয়ারের সংখ্যা। 5 লাখকে 10 দিয়ে ভাগ করলে 50,000, 50,000কে যদি আমরা 6 দিয়ে গুণ করি, মানে 1 শেয়ারে 6 টাকা, তাহলে 50,000 শেয়ারে হবে 3 লাখ টাকা। যে এখানে শেয়ারটা বের করে দেখাইছে তোমাদের 5 লাখ ভাগ 10, 50,000, সেটাকে 6 টাকা দিয়ে গুণ করলে 3 লাখ, তাহলে ক্যাশ টাকা হিসাবে 3 লাখ। এখন আসো শেয়ার হিসাবে কত, আমাদের আরেকটা কন্ডিশন ছিল বা টার্ম ছিল। এই জায়গায় দেখো, ইস্যু অফ 1 শেয়ার অফ টাকা 10 ইন বাইভা লিমিটেড অ্যাট মার্কেট ভ্যালু অফ টাকা 12 পার শেয়ার ফর এভরি 2 শেয়ার্স ইন বাইভা লিমিটেড। মানে বাইভা লিমিটেড প্রতি 2টা শেয়ারের জন্য একটা শেয়ার ইস্যু করা হবে এবং সেটার মার্কেট ভ্যালু হবে 12 টাকা। তাহলে আমাকে প্রথমে আগেই তো বের করছি শেয়ার কত, ফার্স্ট মানে 50,000 শেয়ার। 50,000 শেয়ার 2টার জন্য একটা হলে 50,000কে 2 দিয়ে ভাগ করলে 25,000 হয়ে যাবে এবং 25,000 শেয়ারের মার্কেট ভ্যালু দিয়ে গুণ দিতে হবে। মার্কেট ভ্যালু হলো 12 টাকা, সেই হিসাবে শেয়ার হিসাবে 3 লাখ টাকা শেয়ার পাবে শেয়ার হোল্ডাররা। এরপর আসো ডিভেঞ্চার হোল্ডারদেরকে আমরা কী দিব। আমরা যদি প্রশ্নে দেখি, এই জায়গায় বলা আছে দেখো 2 নাম্বার টার্মসের মধ্যে, ডিভেঞ্চার অফ বাইভা লিমিটেড আর টু বি ডিসচার্জড এট এ প্রিমিয়াম অফ 15% বাই ইস্যু অফ 15% ডিভেঞ্চার এট পার ইন তাস লিমিটেড। এটার অর্থ হলো কি, যে 10% ডিভেঞ্চার যেটা আছে বাইভা লিমিটেড, এটাকে ডিসচার্জ করবে বা নিষ্পত্তি করবে, তাদেরকে 15% একটা ডিভেঞ্চার দিবে, পাশাপাশি ওই 15%-এর উপরে 15% প্রিমিয়াম দিবে। তার মানে প্রিমিয়াম সহ এই 10% ডিভেঞ্চারটা নিষ্পত্তি করতে হবে 15% দ্বারা। তো আমরা সেক্ষেত্রে টু ডিভেঞ্চার হোল্ডার্স লিখলাম 15% ডিভেঞ্চার ব্র্যাকেটে 1,50,000 যেটা আছে সেটাকে 1,50,000-এর 15% প্রিমিয়াম করে নিব। তাহলে 1,50,000-এর 15% করলে যেটা আসবে সেটার সাথে ওই 1,50,000-এর দাম যোগ করে মোট 1,72,500। এরপরে আসো, এখানে পারচেজিং কোম্পানি একটা খরচ, একদম লাস্ট টার্মস যেটা ছিল লিকুইডেশন এক্সপেন্সেস, অবলোপনের যে ব্যয় 2,500 টু বি পেইড বাই পারচেজিং কোম্পানি। তার মানে পারচেজিং কোম্পানির কাছ থেকে এই 2,500 টাকাটাও আসবে শেয়ার হোল্ডারদের কাছে। 3 নাম্বার দিয়ে ক্যাশ লিকুইডেশন এক্সপেন্সেস 2,500। তাহলে এখন ওই কোম্পানির ক্রয় প্রতিদান বাবদ মোট কত, 3 লাখ, শেয়ার আছে 3 লাখ, মোট 6 লাখ,
তারপরে ডিভেঞ্চার হোল্ডারদেরকে 1,72,500 এবং লিকুইডেশন পে 2,500, মোট 7,75,000 টাকা। এটা হলো পারচেস কনসিডারেশন বা ক্রয় প্রতিদান। এখন আমরা যে কাজটা করব সেটা হলো আমরা খতিয়ানগুলো একটু পরে করব। আমি আগে বলছিলাম আমি প্রথমে তোমাদেরকে জার্নালগুলো একটু দেখাবো। তো জার্নালগুলো শুরু করতেছি, একটু মনোযোগ দিয়ে খেয়াল করবা। একটা অঙ্ক যদি তুমি মনোযোগ দিয়ে দেখতে পারো, এই ধরনের যত অঙ্ক আসবে ইজিলি সব তোমরা সলভ করতে পারবা। আমরা প্রথমে জার্নাল জন্য ঘর রেডি করলাম, বুকস অফ বাইওয়াই লিমিটেড, জার্নাল এন্ট্রি। জার্নালে যে ঘর হয় ডেট, অ্যাকাউন্টস, টাইটেল অ্যান্ড এক্সপ্লেনেশন, রেফারেন্স, ডেবিট, ক্রেডিট। প্রথমে আমাদের যে জার্নালটা সেটা হলো সকল প্রকার সম্পদকে বন্ধ করতে হবে। ইনি যে সমস্ত সম্পদগুলো গ্রহণ করছে সব সম্পদ বন্ধ করতে হবে। সম্পদগুলো বন্ধ করার জাবেদা হলো রিয়েলাইজেশন ডেবিট হয় আর সকল সম্পদ ক্রেডিট হবে। যে সমস্ত সম্পদগুলো উনি গ্রহণ করে নাই সেগুলো ছাড়া বাকি সবগুলো ক্রেডিট হবে। তাইলে আমরা প্রশ্নের মধ্যে 1 নম্বরে বলছে অল দ্য অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটিস উইল বি টেকেন ওভার এক্সেপ্ট ক্যাশ ইন হ্যান্ড অ্যান্ড ক্যাশ এট ব্যাঙ্ক ব্যালেন্স। অর্থাৎ এই ক্যাশ ইন হ্যান্ড এবং ক্যাশ এট ব্যাঙ্ক ব্যালেন্স, এই 1500 এবং 25,300 ছাড়া এই যতগুলো সম্পদ আছে, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং 2,73,000, মেশিনারি 3,40,000, ইনভেন্টরি 1,62,000, ফার্নিচার 51,000, অ্যাকাউন্টস রিসিভেবল 1,42,200, এই সবগুলো সম্পদ আমরা কি করব? ক্রেডিট করব। যেহেতু ক্লোজ করতেছি বা বন্ধ করতেছি সেজন্য সম্পদকে এখন ক্রেডিট করে দিলে এটা ক্লোজ হয়ে যাবে। নর্মালি সম্পদ কিন্তু ডেবিট, যেহেতু বিপরীত দিতে হচ্ছে কারণ ক্লোজ করতে হচ্ছে। তো ডেবিটে কি দিব? রিয়েলাইজেশন। সবগুলো সম্পদ লিখে এরপরে যোগ করার পরে যে টাকা আসবে সেটা রিয়েলাইজেশনে বসাই দিব। আরেকটা এটার সাথে মিল আছে এরকম জাবেদা হলো যে খরচের যে জাবেদা, লিকুইডেশন বেস যেটা পার্চেসিং কোম্পানি গ্রহণ করছে সেটারও জাবেদা হলো রিয়েলাইজেশন এক্সপেন্সেস ডেবিট ক্যাশ ক্রেডিট। তো একই জাবেদা, যেহেতু আমরা রিয়েলাইজেশনের ভিতরে ক্যাশটাও এক্সপেন্সেসটাও এখানে ঢুকে দিলাম। তুমি যদি চাও যে আলাদাভাবে করতে পারো, অর্থাৎ রিয়েলাইজেশন এক্সপেন্সেস ডেবিট ক্যাশ যেটা লিকুইডেশন এক্সপেন্স সেটা আলাদা করতে পারবা। তো একই ধরনের জাবেদাগুলো আমরা ওই সম্পদের ক্লোজের জন্য যে জাবেদা, রিয়েলাইজেশন এক্সপেন্সেসের জন্য একই জাবেদা, সেজন্য রিয়েলাইজেশন এক্সপেন্সেস ডেবিট সকল সম্পদ ক্রেডিট করছি আর রিয়েলাইজেশন এক্সপেন্সেস ডেবিট ক্যাশ তার সাথে ক্রেডিট করে দিছি। এখন সবগুলো সম্পদ এবং এই রিয়েলাইজেশন এক্সপেন্সেসের যোগফল হলো 9,70,700, সেটা রিয়েলাইজেশনে বসবে। টু রেকর্ড অ্যাসেটস ট্রান্সফার টু রিয়েলাইজেশন অ্যাকাউন্ট। 2 নম্বর যে জাবেদা সেগুলো হলো সকল ধরনের চলতি দায়। খেয়াল করবা, চলতি দায়গুলো আমাদের প্রশ্নের ভিতরে অ্যাকাউন্টস পেবল, নোটস পেবল, এই দুইটা হলো চলতি দায়। তাহলে এই দায়গুলো বন্ধ করতে হবে। নর্মালি দায় হয় কি? ক্রেডিট। তাইলে দায়গুলোকে যদি আমরা ক্লোজ করি, এখন দায়গুলো হবে ডেবিট, অ্যাকাউন্টস পেবল ডেবিট 1,20,000, নোটস পেবল ডেবিট 15,000 আর রিয়েলাইজেশন ক্রেডিট হবে, দুটোটা যোগ করলে 1,35,000। ব্যাখ্যা হবে টু রেকর্ড লাইবিলিটি ট্রান্সফার টু রিয়েলাইজেশন অ্যাকাউন্ট। আমাদের 3 নাম্বার যে জাবেদা সেটা হলো আমাদের যে ডিভেঞ্চার হোল্ডার আছে, এই ডিভেঞ্চার বাবদ দাবি নিষ্পত্তির জন্য প্রিমিয়াম সহ, অর্থাৎ প্রিমিয়াম সহ আমাদের যে প্রশ্ন ছিল, আমি যদি তোমাদেরকে দেখাই, এই যে 2 নাম্বার যে টার্ম ছিল, ডিভেঞ্চার অফ বাইওয়াই লিমিটেড আর টু বি ডিসচার্জ এট এ প্রিমিয়াম অফ 15% বাই দ্য ইস্যু অফ 15% ডিভেঞ্চার অ্যাট পার ইন তাস লিমিটেড। অর্থাৎ 10% বাইওয়াই লিমিটেডের যে ডিভেঞ্চার সেটা নিষ্পত্তি হবে 15% ডিভেঞ্চার দিয়ে, সাথে আবার 15% প্রিমিয়াম সহ। তো এই 3 নাম্বার জাবেদাটা সেটাই, 10% ডিভেঞ্চারকে আমরা ডেবিট করবো 1,50,000, যেহেতু এটা ক্লোজ করতেছি, এবং তার সাথে যে প্রিমিয়াম আছে 10% 1,50,000-এর 15% প্রিমিয়াম, তুমি যদি ক্যালকুলেটারে করো 1,50,000-এর 15% প্রিমিয়াম বলছে, তাহলে 1,50,000-এর 15% হলে 22,500। এটা রিয়েলাইজেশন দ্বারা কভার করতে হবে। তাইলে রিয়েলাইজেশনটা এখানে যে ডেবিট দেখতেছে এটা প্রিমিয়ামের টাকা, আর ডিভেঞ্চার হোল্ডার ক্রেডিট হবে দুটোটার যোগফল 1,50,000, 22,500, 1,72,500। ব্যাখ্যা হবে টু রেকর্ড ক্লেম অফ ডিভেঞ্চার হোল্ডার দেন সাফার টু ডিভেঞ্চার হোল্ডার্স অ্যাকাউন্ট। অর্থাৎ এই জাবেদাটা হলো ডিভেঞ্চার বাবদ দাবিটা নিষ্পত্তির জন্য, প্রিমিয়াম সহ যে নিষ্পত্তি। 4 নাম্বার যে জাবেদা সেটা হলো ডিভেঞ্চার হোল্ডারদের দাবি পরিশোধ করতে হবে এখন। তো ডিভেঞ্চার হোল্ডারদের আমরা যদি দাবি পরিশোধ করি সেক্ষেত্রে ডিভেঞ্চার হোল্ডার হয়ে যাবে ডেবিট, আর তাদেরকে আমরা 15% ডিভেঞ্চার দিয়েছিলাম, তো 15% ডিভেঞ্চার ইন টাস লিমিটেড ক্রেডিট, সেটা হবে এই যে ডিভেঞ্চার হোল্ডারের 1,72,500 যেটা, সেটা এখন নিষ্পত্তি মানে দাবি সাথে আমরা এটা পরিশোধ করে দিচ্ছি ডিভেঞ্চার ইস্যু করে, সেজন্য ডিভেঞ্চার হোল্ডার ডেবিট, 15% ডিভেঞ্চার ক্রেডিট। যেহেতু আমরা
ডিভেঞ্চার 10%-এর জায়গায় 15% ডিভেঞ্চার দিছি, সেজন্য 15% ডিভেঞ্চার ইন তাস লিমিটেড হচ্ছে। ক্যাশ টাকা দিয়ে যদি পরিশোধ হইতো তাহলে কিন্তু ক্যাশ ক্রেডিট হইতো। টু রেকর্ড ডিভেঞ্চার হোল্ডার্স ক্লেম পেড বাই ইস্যু অফ 15% ডিভেঞ্চার এট তাস লিমিটেড, অর্থাৎ দাবি পরিশোধ করা হলো 15% ডিভেঞ্চার দ্বারা তাস লিমিটেডের। এরপরে 1 নাম্বার যে জাবেদাটা সেটা হলো ক্রয় প্রতিদান হিসাবভুক্তি করার জন্য। আমরা কিছুক্ষণ আগে একটা ওয়ার্কিং করছি, সেই ওয়ার্কিংয়ের মধ্যে ক্রয় প্রতিদান বের করছিলাম 7,75,000। ক্রয় প্রতিদানের জাবেদা হবো পার্চেজিং কোম্পানি ডেবিট হয়, অর্থাৎ তাস লিমিটেড ডেবিট হবে, রিয়েলাইজেশন ক্রেডিট হবে। এটা আমরা ওয়ার্কিংয়ে যেহেতু বের করছিলাম, এই ওয়ার্কিংয়ের মধ্যে 7,75,000 টাকা যেটা সেটাই, সেজন্য পাশে সি ওয়ার্কিং লেখা আছে। টু রেকর্ড পার্চেস কনসিডারেশন, অর্থাৎ ক্রয় প্রতিদান হিসাবভুক্ত হইল। 6 নাম্বার জাবেদা বা পরবর্তী যে জাবেদাটা সেটা যদি আমরা খেয়াল করি, সেটা হলো যে আমরা রিয়েলাইজেশন অ্যাকাউন্ট নামে যত জার্নাল হয়েছে, এই রিয়েলাইজেশন অ্যাকাউন্ট থেকে কিন্তু একটা লস বা প্রফিট সৃষ্টি হবে। যদি লস হয় জাবেদা হবে ইকুইটি শেয়ার হোল্ডার ডেবিট রিয়েলাইজেশন ক্রেডিট, আর যদি প্রফিট হয় বিপরীত হবে, অর্থাৎ রিয়েলাইজেশনটা ডেবিট হয়ে যাবে, ইকুইটি শেয়ার হোল্ডার ক্রেডিট হয়ে যাবে। এখন আমার এই প্রশ্নে লস হয়েছে নাকি প্রফিট হয়েছে আমরা কীভাবে বুঝবো? আমরা পূর্ববর্তী জার্নালে যদি আসি, আবার দেখো রিয়েলাইজেশন যত ডেবিট হয়েছে 9,70,700, তার সাথে আরও একটা রিয়েলাইজেশন ডেবিট হয়েছে 22,500, এই দুইটা যোগ করব। যোগ করবার রিয়েলাইজেশন যে ক্রেডিট হয়েছে 7,77,500, তাহলে 9,70,700 আর 22,500 যোগ করলে ডেবিট দিকে যোগফল বড়, আর ক্রেডিট দিকে রিয়েলাইজেশন ক্রেডিট হয়েছে সেটা ছোটো। ডেবিট দিকে যদি বড় হয় তাহলে কিন্তু লস হয়, আর যদি ক্রেডিট দিকে বড় হয় জাবেদার মধ্যে তাহলে কিন্তু প্রফিট হয়। কিন্তু খতিয়ানের ক্ষেত্রে গিয়ে বিপরীত। আমি যদি তোমাদেরকে রিয়েলাইজেশন অ্যাকাউন্টটা দেখাই, যে এখান থেকে এই যে রিয়েলাইজেশন ডেবিট দিকে এগুলো সব বসবে, তারপরে আরেকটা ডেবিট আছে, এই যে আরেকটা ডেবিট আছে কত 22,500, এটা সহ এই ডেবিট সব বসবে, আর ক্রেডিট আছে দুইটা, একটা আছে 1,35,000, একটা রিয়েলাইজেশন ক্রেডিট আছে, এগুলো ক্রেডিট দিকে বসবে খতিয়ানে। আমরা খতিয়ানে দেখি, খতিয়ানটা একটু দেখাই দিচ্ছি, তারপরে আবার আমরা পরে জাবেদাগুলোতে যাব। রিয়েলাইজেশন অ্যাকাউন্টের ডেবিট দিকে ওই যে জাবেদায় যে রিয়েলাইজেশন অ্যাকাউন্ট ডেবিট হয়েছিল সেগুলো সব বসছে, আর জাবেদায় যে রিয়েলাইজেশন ক্রেডিট হয়েছিল সেগুলো সব বসছে। এই মাঝখানে একটা পার্থক্য হয়েছে, ক্রেডিট দিকে যে রিয়েলাইজেশন অ্যাকাউন্টে শর্ট আছে, খতিয়ানের ক্রেডিট দিকে যদি শর্ট পড়ে 83,200, এটা কিন্তু লস, আর যদি খতিয়ানের ডেবিট দিকে শর্ট হয় সেটা কিন্তু প্রফিট। সেজন্য জাবেদায় খেয়াল করবা যে ডেবিট দিকে জাবেদা যদি টাকা বড় হয় তাহলে কিন্তু লস, আর খতিয়ানের ক্ষেত্রে ক্রেডিট দিকে যখন শর্ট পড়বে সেটা লস, আর ডেবিট দিকে শর্ট পড়লে সেটা প্রফিট। আশা করি বুঝতে পারছো। যদি একবারে না বুঝো প্রয়োজনে একটু 2-3 বার ব্যাক করে দেখবা, বুঝে যাবা। এখন এই লসটার আমরা যে লসটা সৃষ্টি হয়েছে সেটার একটা কী দিব, জার্নাল দেব। রিয়েলাইজেশন লসের জাবেদা হলো ইকুইটি শেয়ার হোল্ডার ডেবিট রিয়েলাইজেশন ক্রেডিট টু রেকর্ড লস অন রিয়েলাইজেশন, আর প্রফিট হলে উল্টা দিবা, রিয়েলাইজেশন ডেবিট হবে, ইকুইটি শেয়ার হোল্ডার ক্রেডিট হবে। এরপরে আসো 7 নাম্বার যে জাবেদা সেটা হলো ক্রয় প্রতিদান বাবদ তাস কোম্পানি থেকে যা পাওয়া গেছিল। মানে আমরা এই ক্রয় প্রতিদান হিসাব করার সময় কি কি পাইছিলাম, ক্যাশ টাকা পাইছিলাম 3 লাখ, তার মধ্যে আবার একটা খরচ বাবদ পাইছিলাম 2,500, ইকুইটি শেয়ার বাবদ পাইছিলাম 3 লাখ, আর 15% ডিভেঞ্চার ইন তাস লিমিটেড থেকে 1,72,500। আমরা যদি ওয়ার্কিংটাতে যাই, দেখো এই যে ক্রয় প্রতিদান, এখানে যে 4টা জিনিস পাইছি সেগুলো সব ডেবিট হবে। কি, ক্যাশ টাকা পাইছি 3 লাখ, শেয়ার পাইছি 3 লাখ টাকার, ডিভেঞ্চার হোল্ডারদের 1,72,500, আর একটা লিকুইডেশন ব্যয় বাবদ 2,500। তো এখানে এই সবগুলো ডেবিট হবে, ক্যাশ ডেবিট 3 লাখ, ওই যে খরচটা এখানে ক্যাশের সাথে ঢুকে আসছে, ইকুইটি শেয়ার 3 লাখ, ডিভেঞ্চার নিষ্পত্তি 1,72,500, এসব ডেবিট হবে, আর তাস লিমিটেড হবে ক্রেডিট। টু রেকর্ড ক্যাশ শেয়ার অ্যান্ড ডিভেঞ্চার রিসিভড ফ্রম পার্চেজিং কোম্পানি পার্চেস কনসিডারেশন, অর্থাৎ পার্চেজিং কোম্পানির কাছ থেকে আমরা ক্যাশ টাকা, শেয়ার এবং ডিভেঞ্চার বাবদ টাকা পাইছি, যেটা ক্রয় প্রতিদান বাবদ। এরপরে 8 নাম্বার যে জার্নালটা সেটা হলো মালিকানা সত্ত্বগুলোকে বন্ধ করার জন্য বা মালিকানা সত্ত্বগুলোকে স্থানান্তরের জন্য। আমাদের প্রশ্নের মধ্যে যদি দেখি, আমাদের শেয়ার ক্যাপিটাল, জেনারেল রিজার্ভ, ইনকাম স্টেটমেন্ট, এগুলো কিন্তু মালিকানা সত্ত্ব। দেখো প্রশ্নে আসলাম আমি, আমাদের অর্ডিনারি শেয়ার কত 5 লাখ, জেনারেল রিজার্ভ 70,000, আর ইনকাম স্টেটমেন্ট 1,40,000, এগুলো সব কিন্তু মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্বের অংশ। তো এই মালিকানা সত্ত্বগুলোকে বন্ধ করার জন্য জাবেদা হবে
এগুলোকে যেহেতু বন্ধ করব, ক্লোজ করব, সেজন্য কিন্তু এগুলো ডেবিট হয়ে যাবে। নর্মালি এগুলো কিন্তু ক্রেডিট। শেয়ার ক্যাপিটাল ডেবিট 5 লাখ, জেনারেল রিজার্ভ 70,000, ইনকাম স্টেটমেন্ট 1,40,000, সেগুলোকে ইকুইটি শেয়ার হোল্ডার দিয়ে বন্ধ করতে হবে। ইকুইটি শেয়ার হোল্ডার হবে ক্রেডিট। এই 5,70,000 1,40,000 যোগফল 7,10,000। টু রেকর্ড শেয়ার ক্যাপিটাল, জেনারেল রিজার্ভ, ডিভিডেন্ড ইকুয়ালাইজেশন ফান্ড অ্যান্ড ইনকাম স্টেটমেন্ট ট্রান্সফার টু ইকুইটি শেয়ার হোল্ডার অ্যাকাউন্ট। অর্থাৎ শেয়ার ক্যাপিটাল, জেনারেল রিজার্ভ, ইনকাম স্টেটমেন্ট এগুলোকে ট্রান্সফার করা হলো ইকুইটি শেয়ার হোল্ডার অ্যাকাউন্টে। ফাইনালি আমরা লাস্ট জাবেদায় চলে আসলাম। 9 নম্বর জাবেদাটা হবে মালিকানা সত্ত্বের দাবি নিষ্পত্তির জন্য। খেয়াল করো, মালিকানা সত্ত্বের দাবির অংশটা কত আগে সেটা বের করতে হবে। আমাদের 6 নম্বর জাবেদায় দেখতে পাচ্ছি ইকুইটি শেয়ার হোল্ডার ডেবিট আছে 83,000। সরি, হ্যাঁ 6 নম্বর জাবেদায় ইকুইটি শেয়ার হোল্ডার, আরেকটা ইকুইটি শেয়ার হোল্ডার যদি তুমি দেখো ক্রেডিট আছে 7,10,000। তার মানে ক্রেডিট যে ইকুইটি শেয়ার হোল্ডার আছে 7,10,000, সেখান থেকে ডেবিট ইকুইটি শেয়ার হোল্ডার 83,200, এটা মাইনাস করে দিলে, অর্থাৎ ইকুইটি হোল্ডারের ক্রেডিট থেকে ইকুইটি শেয়ার হোল্ডারের ডেবিটটা মাইনাস করে দিলে এটাই হবে মালিকানা সত্ত্বের দাবি বা ইকুইটি শেয়ার হোল্ডারদের দাবি। তো সেই হিসাবে 7,10,000 মাইনাস 83,200 কত হবে? 6,26,800 টাকা। এই ইকুইটি শেয়ার হোল্ডারটাকে এখন নিষ্পত্তি করতে হবে বা মালিকানার সত্ত্বের দাবিটাকে নিষ্পত্তি করতে হবে। সেজন্য ইকুইটি শেয়ার হোল্ডার্স হয়ে যাবে ডেবিট 6,26,800। এটা কীভাবে আসছে আবার খেয়াল করো। এই যে 8 নং জার্নালের ইকুইটি শেয়ার হোল্ডার ক্রেডিট 7,10,000 থেকে আরেকটা ইকুইটি হোল্ডার 6 নম্বর জাবেদার মধ্যে ইকুইটি শেয়ার হোল্ডার যে ডেবিট করছিলাম 83,200, এই দুইটার পার্থক্য। ইকুইটি শেয়ার হোল্ডার 6,26,800 এটাই দাবি। এটা কীভাবে পাইছে দেখো। এটাকে ইকুইটি শেয়ার হোল্ডারদেরকে আমরা ওয়ার্কিংয়ে দেখাইছি পারচেজ কনসিডারেশনের সময় কিছু শেয়ার দিচ্ছি। ইকুইটি শেয়ার ইন তাস লিমিটেড কত টাকা? 3 লাখ। আমি যদি আবার দেখাই, দেখো শেয়ার হোল্ডারদেরকে আমরা শেয়ার বাবদ 3 লাখ টাকা দিয়েছিলাম, ঠিক আছে? এই 3 লাখ টাকার পাশাপাশি তাদেরকে ক্যাশ টাকা দিয়েছিলাম 3 লাখ। আমাদের ওয়ার্কিং আবার তোমাদেরকে দেখাই, এই যে শেয়ার হোল্ডারদেরকে ক্যাশে দিয়েছিলাম 3 লাখ, শেয়ার বাবদ দিয়েছিলাম 3 লাখ। তাহলে এই 3 লাখ এবং 3 লাখ মিলে কত হয়? 6 লাখ। এখন তুমি দেখো আমাদের যে ব্যালেন্স শিটে যে সম্পদগুলো আমরা গ্রহণ করি নাই সেরকম দুইটা সম্পদ আছে, একটা হলো ক্যাশ, একটা ক্যাশ এট ব্যাংক। প্রশ্নের মধ্যে যাই, ব্যালেন্স শিটের মধ্যে ক্যাশ ইন হ্যান্ড 1500, ক্যাশ এট ব্যাংক 25,300। এই দুইটা সহ ক্যাশের সাথে যোগ করে দিতে হবে। তুমি যে ক্যাশ দিছো বা তাস লিমিটেডের কাছ থেকে যে আমরা ক্যাশ পাইছিলাম 3 লাখ, তার সাথে 1500 ব্যালেন্স শিটের যেগুলা তাস লিমিটেড গ্রহণ করে নাই 1500 এবং 25,300, এই দুইটা যোগ করলে 3,26,800 মিলে যাবে। অর্থাৎ 6,26,800-র সাথে ইকুইটি শেয়ার যেটা দিয়েছে সেটা এবং ক্যাশ টাকা যেটা দিয়েছে সেটা সহ মিলে যে সম্পদগুলো গ্রহণ করে নাই, এই যে ক্যাশ ইন হ্যান্ড এবং ক্যাশ এট ব্যাংক, সেগুলো যোগ করলে এই 6,26,800-র সাথে মিলে যাবে। টু রেকর্ড শেয়ার অ্যান্ড ক্যাশ পেমেন্ট টু শেয়ার হোল্ডার্স। এখন আমরা যেহেতু জার্নাল হয়ে গেছে, এখন আমরা খতিয়ানে যাব। প্রথম যে খতিয়ান রিয়েলাইজেশন এক্সপেন্সেস আসলাম। তো রিয়েলাইজেশন এক্সপেন্সেস তো আমরা কিছুক্ষণ আগে করছি। কীভাবে রিয়েলাইজেশন এক্সপেন্সেস জাবেদায় যতগুলো ডেবিট হয়েছে সেগুলো সব ডেবিটে বসাইছি, যেগুলো ক্রেডিট হয়েছে ক্রেডিটে বসাইছি। যেটা পার্থক্য সেটা ক্রেডিট দিকে পার্থক্য হলে শহর, সেটাও শেয়ার হোল্ডার দিয়ে, আর যদি ডেবিট দিকে পার্থক্য হয় সেটা প্রফিট হবে। অর্থাৎ ক্রেডিটের পার্থক্য লস, ডেবিটের পার্থক্য প্রফিট, নাম হবে শেয়ার হোল্ডারে ট্রান্সফার। এরপরে হলো শেয়ার হোল্ডার অ্যাকাউন্ট। শেয়ার হোল্ডার অ্যাকাউন্টে কী কী আসবে? আমাদের যে জাবেদা করছি শেয়ার হোল্ডার্স অ্যাকাউন্ট নামে যতগুলো এন্ট্রি আসছে সেগুলো যেগুলো ডেবিটে আসছে ডেবিটে বসবে। তো রিয়েলাইজেশন নামে একটা ছিল, শেয়ার হোল্ডার ডেবিট, রিয়েলাইজেশন ক্রেডিট 83,200। তারপরে শেয়ার হোল্ডার অ্যাকাউন্ট ডেবিট, শেয়ার ইন তাস লিমিটেড 3 লাখ। তারপর হলো ক্যাশ, এগুলো সব শেয়ার হোল্ডার অ্যাকাউন্ট নামে জাবেদায় ডেবিট হয়েছে। আর শেয়ার হোল্ডার অ্যাকাউন্ট নামে জাবেদায় যে ক্রেডিট হয়েছে তার মধ্যে শেয়ার ক্যাপিটাল, জেনারেল রিজার্ভ, ইনকাম স্টেটমেন্ট এগুলা সব ডেবিট, শেয়ার হোল্ডার অ্যাকাউন্ট ক্রেডিট হয়েছিল, সেজন্য জাবেদা থেকে এগুলো। অর্থাৎ 9, 10-এ তুমি বা ইন্টারে যেভাবে জাবেদা থেকে খতিয়ান করতে পারবা এখন সেগুলো ইজিলি করে ফেলতে পারবা। তো শেয়ার হোল্ডার অ্যাকাউন্টটা কিন্তু মিলে যাবে, ঠিক আছে? আমি যদি তারপরে একটু দেখাই কোথায় কোথায় শেয়ার হোল্ডার অ্যাকাউন্ট হয়েছিল, আমি তোমাদেরকে জার্নালে দিয়ে যাই। প্রথম জার্নালে দেখতে পাচ্ছি প্রথম অংশটাকে আমরা জার্নালটাকে 2টা পেজে ভাগ করছিলাম।
শেয়ার হোল্ডার আছে নাকি দেখো, প্রথমটাতে কোনো শেয়ার হোল্ডার নাই। পরবর্তীটাতে আসলাম, পরবর্তীটাতে কিন্তু দেখো ইকুইটি শেয়ার হোল্ডার ডেবিট, রিয়েলাইজেশন ক্রেডিট। তার মানে এই শেয়ার হোল্ডারের ডেবিট দিকে 30,200 লিখছিলাম, নাম দিয়েছি রিয়েলাইজেশন। এরপরে এই শেয়ার হোল্ডার আছে নাকি দেখো, এই যে ইকুইটি শেয়ার হোল্ডার কিন্তু ক্রেডিট দিকে বসবে, নাম হবে শেয়ার ক্যাপিটাল জেনারেল রিজার্ভ ইনকাম স্টেটমেন্ট। তারপর ইকুইটি শেয়ার হোল্ডার ডেবিট, তার মানে ডেবিট দিকে বসবে, নাম হবে ইকুইটি শেয়ার ইন তাস 3 লাখ, ক্যাশের টাকা, এভাবে ভাগ করে বসবে। আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা শেয়ার হোল্ডার অ্যাকাউন্টটা করলাম। এখন পরবর্তী খতিয়ানে যাব। পরবর্তী খতিয়ানটা হবে আমাদের ডিভেঞ্চার হোল্ডার অ্যাকাউন্ট, আরেকটা হলো ক্যাশবুক অ্যাকাউন্ট। তো ডিভেঞ্চার হোল্ডার অ্যাকাউন্ট ঠিক একই, আমাদের ডিভেঞ্চার হোল্ডার অ্যাকাউন্ট ডেবিট, 15% ডিভেঞ্চার ক্রেডিট ছিল, সেজন্য ডিভেঞ্চার হোল্ডার অ্যাকাউন্টের ডেবিট দিকে বসছে জাবেদা থেকে এসে। আর রিয়েলাইজেশন ডেবিট, 10% ডিভেঞ্চার ডেবিট, ডিভেঞ্চার হোল্ডার ক্রেডিট হয়েছিল, সেজন্য ডিভেঞ্চার হোল্ডারের ক্রেডিটে গিয়ে রিয়েলাইজেশন এবং 10% ডিভেঞ্চার বসছে, এটাও মিলে যাবে। এরপরে ক্যাশ বুক অ্যাকাউন্ট, ক্যাশের প্রথমে ব্যালেন্স বিডিটা লিখব। ব্যালেন্স বিডি বলতে আমাদের যে ব্যালেন্স শিট আছে সেখানে ক্যাশ এবং ব্যাংক, আমরা যদি প্রশ্নে তোমাদের দেখাই, এই যে ক্যাশ ইন হ্যান্ড 1500, ক্যাশ এট ব্যাংক 25,300, এই দুইটা ব্যালেন্স বিডি। এই দুইটা লিখার পরে আমাদের যে জাবেদা হয়েছিল রিয়েলাইজেশন এক্সপেন্সেস বাবদ, রিয়েলাইজেশন ডেবিট, ওই যে লিকুইডেশন এক্সপেন্সেস ক্রেডিট, সেটা রিয়েলাইজেশন থেকে 2500 আসছে খরচটা। আর শেয়ার হোল্ডারদের জন্য 3,26,800, আমরা জার্নালের মধ্যে ক্যাশ বাবদ যে পরিশোধ করছি 3 লাখ টাকা ক্যাশ মিলে শেয়ার হোল্ডারদের ওই যে ক্যাশ ক্রেডিট হয়েছিল 3,26,800, সেটা এখানে ক্রেডিট দিকে চলে আসবে জাবেদার মধ্যে যেখানে। এখন ক্যাশবুকটা যোগ করে ক্যাশবুকটা কিন্তু মিলে যাবে। অর্থাৎ জাবেদাগুলো যদি তুমি পারো, আসলে খতিয়ানগুলো তুমি নিজে নিজে করতে পারবে। তবে এই অঙ্কে কিন্তু জার্নাল চাই নাই। আমি আবার বলছি, জার্নালগুলো কেন করাইছি, জার্নালগুলো করানোর উপায় মানে মূল উদ্দেশ্য হলো যেন লেনদেনগুলোর কি জার্নাল হয় সেটা তোমরা বুঝতে পারো। জার্নাল বুঝলে খতিয়ান ইজিলি করতে পারবা। এই অঙ্কটাতে কোনো জার্নাল চাই নাই, তুমি সরাসরি চাইলে খতিয়ান করতে পারবে। এখন আজকে ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবা। অলরেডি সাবস্ক্রাইব করলে অসংখ্য ধন্যবাদ সবাইকে। সবার প্রতি শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।